আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নেবেন। সবচেয়ে আগে আমি আমরা আন্তরিক ধন্যবাদ, অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। কারণ অনেকেই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যার জন্য আমরা অত্যন্ত উৎসাহিত। আমাদের ওইটুকুই চাই, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে একটা লাইক দিন, আর পাশে থাকুন, এইটুকুই। আমরা একেবারেই সুস্থ মননশীল কিছু চর্চা করার চেষ্টা করি যখন যেরকম মনে আসে। এটা খুব একটা নিশ একটা এরিয়া। কাজেই আশা করব যারা এই ধরনের সুস্থ মননশীল চর্চা ভালোবাসেন তারা আমাদের পাশে থাকবেন, তাহলেই আমাদের আমাদের এইটুকু প্রচেষ্টা সার্থক। যাই হোক, আমি আজকে একটা লেখা পড়ে শোনাবো। এটা আমার নিজের লেখা। নাম দিয়েছি রত্নগর্ভা সেপ্টেম্বর। রত্নগর্ভা সেপ্টেম্বর। আচ্ছা, আমি লেখাটা দেখে দেখে পড়ি। লেখাটা শুরু হচ্ছে এরকমভাবে। এটা সত্যি কথা। একদিন হঠাৎ করে কি হয়েছে, ওই একটা ভিডিও দেখলাম। কার ভিডিও, কে তৈরি করেছে, ভিডিওটা সত্যতা এগুলো কিছুই জানি না, কিন্তু ভিডিওটা দেখে, একটা সাধারণ ভিডিও কিন্তু খুব ভালো লাগলো। তার কারণ আমি বলছি। যেভাবে আমি লিখেছি সেই ঘটনাটাকে, যা দেখেছি আর কি, যে একটা খোলা মাঠে, যে মাঠের চারিধারে কোনো বেড়া নেই, একেবারে উন্মুক্ত একটা মাঠ, সেই রকম একটা মাঠে একটা রাখাল প্রায় শখানেক, আমি তো আর গুনিনি, প্রায় শখানেক ভেড়ার একটা পাল নিয়ে ঢুকলো। তিনি ওই তার ছড়ি দিয়ে এদিক ওদিক করতে করতে ভেড়ার পালটিকে নিয়ে ওই মাঠটা, বড় মাঠ কিন্তু, বড় মাঠটাকে ঘিরে ওই পালটাকে, ভেড়ার পালটাকে চড়াতে থাকলেন। একদম বৃত্তাকারে বৃত্তাকারে চড়াতে থাকলেন। এবং এই ভেড়ার পালটিকে তিনি খুব ভালোবাসেন। এখন কতবার ওই বৃত্তাকারে চড়িয়েছেন আমার খেয়াল নেই, কিন্তু দেখা গেল যে বেশ কয়েকবার ওই ভেড়ার পালটাকে উনি চড়ালেন, বৃত্তাকারে চড়ালেন। তারপরে কিছুক্ষণ পরে তিনি টুক করে, একেবারে ভেড়াদের দৃষ্টির বাইরে যেন, টুক করে মাঠ থেকে বেরিয়ে গিয়ে বসে পড়লেন। এখন মজার কথা হচ্ছে, উনি টুক করে এক লাফে তো মাঠ থেকে বেরিয়ে পড়লেন, বা নেমে পড়লেন, নেমে বসে পড়লেন। কোনো ভেড়াই তা খেয়াল করল না। পুরো ভেড়ার পালটা, ওই শখানেক ভেড়া ওই মাঠটিকে একইভাবে ঘুরতে থাকলো ক্রমাগত। তার সামনের ভেড়াটা যেভাবে ঘুরছে তাকে অনুসরণ করছে, তাকে অনুসরণ করছে আর একজন ভেড়া। এইভাবে যত পুরো ভেড়ার পালটা ওই মাঠটাকে ঘুরছে তো ঘুরছেই, ঘুরছে তো ঘুরছেই, আর কিছু করছে না, শুধু ঘুরে যাচ্ছে। এটা দেখে খুব হাসি পেল। আপনাদের এই ভিডিওটা দেখলে কি মনে হবে জানি না। তখন আমার নিজেকেই যেন ওই ভেড়ার পালের একটা ভেড়া মনে হলো। এখন ব্যাপারটা হচ্ছে, আমি তো আর আমাদের যে সমাজ, তার পার্থিব যে সমাজ, তার প্রতিনিধিত্ব করি বলে আমি দাবি করি না। কাজেই আমি নিজেকে ভেড়া বলে ভাবলাম, মনে হলো এতে আমাদের সমাজের কারো দুঃখ পাবার কথা নয়। এটা আমার একমাত্র অভিব্যক্তি, যে আমার মনে হলো যেন আমি নিজের ভেড়া। কেন, সেগুলো আমি পরে আসছি। তবে রাখালটি কেন এই ভেড়ার পালটিকে খুব ভালোবাসে সেটা বুঝতে পারলাম। মানে ভালোবাসে আগেই বলেছি, তাহলে এই ভেড়ার পালটিকে রাখালটি কেন ভালোবাসে? তার কারণ হচ্ছে, এরা মুখ উঁচু করে তাকিয়ে দেখে না। এরা মুখ উঁচু করে চারিদিকে তাকিয়ে দেখে না। এরা কখনো কোনো প্রশ্ন করে না। এরা প্রতিবাদ তো করেই না, প্রতিবাদ করা তো দূরস্থ। মুখের সামনে দরকার শুধু কিছু ঘাস, যেটা মাঠ ভর্তি রয়েছে। সেইটুকু ঘাস থাকলেই তারা একে অনুসরণ করে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। এবং তখন কি হয়, রাখালও নিশ্চিন্ত, মাঠের ধারে বিশ্রামে রত, তার কোনো দরকার নেই, কোনো চিন্তারও কারণ নেই। আসলেই এই বর্তমান বৈশ্বিক
রাজনৈতিক ও সামাজিক পরিপ্রেক্ষিতে আমার মনে হয় বা আমার এরকম একটা বোধ জাগে যে আমরা এরকম একটা ভেড়ার পালের মতোই হয়ে যাচ্ছি। মনে হয় আমরা শুধু অনুসরণ করে যাচ্ছি, আমরা মুখ তুলে তাকাতে পারি না, প্রশ্ন করতে পারি না, প্রতিবাদ তো দূরের কথা। এটা একটা এক ধরনের ও ও ও ও ও ও- ও- বোধ আর কি, যেটা মনে হয়। এটা তো সত্যি মিথ্যার ব্যাপার না, এটা বোধ আর কি। তো বর্তমান বৈশ্বিক পরিপ্রেক্ষিতে এরকম একটা বোধ জাগলো দেখে, ওই ভিডিওটা দেখে এরকম একটা বোধ জাগলো দেখে আমি নিজের মনেই নিজে হাসতে থাকলাম। এখন যে কারণে আমি এইটা দিয়ে শুরু করলাম আমাদের কথাবার্তাটা, তার কারণ হলো যে সারা পৃথিবীতে বহু কবি, সাহিত্যিক, মানে রাজনীতিবিদ, যারা ভালো রাজনীতিবিদ, চিন্তাবিদ, এরা সব জন্মেছেন বিভিন্ন সময়ে, এবং তারা নানা রকম তাদের মতবাদ, রচনা, সাহিত্য, কবিতা সব কিছুর মধ্য দিয়ে নানা দিক নির্দেশনা দিয়ে গেছেন। সেই দিক নির্দেশনাগুলো যদি আমরা একটুখানি পড়তে পারতাম, বুঝতে পারতাম, তাহলে হয়তো আমরা এই জিনিসটা এড়াতে পারতাম। মানে একইভাবে চক্রাকারে ঘোরা, কোনো কিছু না, নিজের বিবেক বুদ্ধিকে কাজে না লাগিয়ে শুধু ঘুরতে থাকা, এটা আমরা হয়তো এড়াতে পারতাম। সেপ্টেম্বর মাসে যেহেতু অনেকে জন্মেছেন, যেমন লোক কবি, আমি এবার বাংলায় ফিরে আসছি, বাংলার মধ্যে যেমন সৈয়দ মুজতাফা আলী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, নবারুণ ভট্টাচার্য, এরা সকলেই এই সেপ্টেম্বর মাসে জন্মেছেন। আর সেপ্টেম্বর মাসে জন্মেছেন এত জন বিখ্যাত সাহিত্যিক, কবি, কারণ হচ্ছে আমরা বাঙালিরা এই সাহিত্য চর্চা, সংস্কৃতি চর্চাতে তো খুবই অগ্রণী, এবং এই ব্যাপারে আমাদের একটা গর্ব থাকা উচিত, এবং সেই গর্বটা আছে। তো আমি এর আগে এইখানেই তাকাতে হয় পিছন ফিরে বলে একটা, তার থেকে দুই বাংলার বাঙালি নিয়ে একটা ভিডিও করেছিলাম, তাতে কিছুটা বক্তব্য রেখেছিলাম। কিন্তু আজকে মেনলি দুজনের বা তিনজনের কথা বলবো। যে আমি আবার অচিন্ত্য সেনগুপ্ত ছন্নছাড়া কবিতা নিয়েও কথা বলেছি, যে আমি কিরকম মনে করেছি, কি উপলব্ধি হয়েছে ছন্নছাড়া। তিনিও সেপ্টেম্বর মাসে জন্মেছিলেন। নবারুণ ভট্টাচার্যের ওপরেও একটা, এই কদিন আগে আমি একটা কবিতা মানে পাঠ করলাম, সেই কবিতা দেখেও মনে হলো যে আমরা এই কবিতা থেকে কি কিছু শিখলাম, যদি শিখি তাহলে কি শিখলাম, সেটা নিয়েও আমরা কথা বলেছি। কিন্তু একটা কবিতা বিশেষ করে আমার আজকে হঠাৎ করে এই প্রসঙ্গে মনে পড়ল, যে এই যে সংবেদনশীলতা, বোধবুদ্ধির মধ্যে তো একটা সংবেদনশীলতার ব্যাপার থাকে, সেই সংবেদনশীলতাটা যদি না থাকে তাহলে তো আর সমাজ দাঁড়াতে পারে না। তো সেই সংবেদনশীলতাটা কি আমরা রাখতে পারছি, ধরে রাখতে পারছি? একটা ছোট্ট কবিতা পড়ছি, এটা যতীন্দ্রনাথ সেনগুপ্তর লেখা কবিতাটা। এবং যতীন্দ্রনাথ সেনগুপ্তকে সাধারণত একেবারে দুঃখের কবি বলা হয় ওনাকে দুঃখের কবি, কিন্তু আমার এই কবিতাটা থেকে মনে হয়েছে যে হ্যাঁ, কিন্তু তার এর মধ্যেও কিন্তু আমি একটা বেশ মানে কি বলবো, পজিটিভ বা ধনাত্মক একটা বোধ পেয়েছি। যেমন কবিতাটা পড়ছি, খুব সিম্পল কবিতাটা। হাঁকে বৃদ্ধ ডাব, কচি ডাব, পাগল আজিয়ে সাঁঝে সংকীর্ণ গলির মাঝে, উদরে উদরে অন্নাভাব, সেইখানে এই শীতে কি বাতিক প্রশমিতে, কে তোমারে খাবে, কে তোমার খাবে কচি ডাব। এটা বলছে এই ঠান্ডা, এক এক পেটে খাওয়া নেই, খিদা, এর মধ্যে এই শীতের সন্ধ্যায় তোমার ডাবটা কে খাবে, তুমি ডাব। আর ভদ্রলোক, মানে বয়স্ক ভদ্রলোক, খুবই বয়স্ক ভদ্রলোক, ওই ঝাঁকায় ডাব নিয়ে বিক্রি করছেন আর কি। এখন কাঁদিয়া কহিলা বুড়া, তুমি মোর বাপ খুড়া। যে ভদ্রলোক ইয়াং, তাকে বলছে বাবা তুমি আমার বাপ খুড়া, তুমি মোর বাপ খুড়া, ঝাঁকাটায় হাত যদি দাও, বারেক নামায়ে বোঝা, মাজাটা করিব সোজা, ডাব তুমি নাও বা না নাও। তুমি মোর বাপ খুড়া, ঝাঁকাটায় হাত যদি দাও,
বারেক নামায়ে বোঝা, মাজাটা করিব সোজা, ডাব তুমি নাও বা নাও। উনি তো বিক্রি করতে চাইছেন পয়সা, উনিও গরিব মানুষ, বিক্রি করতে চাইছেন। একই বয়স্ক মানুষ, খুবই বয়স্ক মানুষ, তো উনি বিক্রি করতে চাইছেন এবং বিক্রি হচ্ছে না, কেউ কিনছে না। এখন হাঁটতে হাঁটতে ব্যথা হয়ে গেছে, মাজা ব্যথা হয়ে গেছে, বলছেন যে তুমি যদি নাও বাবা একটু নামিয়ে দাও, তুমি কিনতে হবে না, আমি নামাতেও পারছি না, তুমি একটু জাস্ট নামিয়ে দাও, তোমাকে কেনো বা না কেনো তাতে কিছু যায় আসে না, তুমি একটু নামিয়ে দাও। এইবার মানে মাজাটা করিব সোজা, ডাব তুমি নাও বা না নাও। এইবার ভদ্রলোক বাহিরিয়া দ্বার খুলি, দুহাত ঝাঁকায়ে তুলি, নামাইয়া দিনু তার ভার। ঝাঁকাটা নিজে হাতে গিয়ে, বয়স্ক ভদ্রলোক তো ভারী ঝাঁকা, নাবিয়ে দিলেন। এইবারে ভদ্রলোক মানে বয়স্ক ভদ্রলোক যিনি বিক্রি করছেন, বুড়ো ভদ্রলোক, বসে পড়ি ভাঙা ধাপে, থর থর বুড়া কাঁপে, নগ্ন বুকে নুয়ে পড়ে ঘাড়, ক্ষণেক নীরব থাকি, ক্ষীণকণ্ঠে মোরে ডাকি, কহে বৃদ্ধ তবে বাবু যাই, ডাব কটি নামাইয়া ন্যায্য দাম হাতে দিয়া, আমি তার মুখ পানে চাই। এইখানেই হচ্ছে এই যে বোধ, সংবেদনশীলতা, এইটা ওর মানে সাধারণত তো উনি তো বলেছিলেন যে আমি ডাব কিনবো না, আমার ডাবের দরকার নেই, এই ঠান্ডায় একে খিদা অন্নাভাব চলছে, তার মধ্যে আমি কি করব ডাব কিনে। তা উনি ওই বয়স্ক ভদ্রলোকের যে কষ্ট সেটা দেখে তার ভেতরে একটা অন্তঃস্থল থেকে একটা ক্ষরণ হলো, সেই ক্ষরণ থেকে উনি ঝাঁকাটা নাবিয়ে দিলেন। মনে হলো আহারে, যদি আমি এই ডাব কটা কিনে নিই তাহলে হয়তো ও কিছু খেতে পাবে সন্ধেবেলা বা রাতের বেলা। সেই জন্য উনি বলছেন, কহে তখন নীরব থাকি, ক্ষণেক নীরব থাকি, ক্ষীণকণ্ঠে মোরে ডাকি, কহে বৃদ্ধ তবে বাবু যাই। তখন উনি ডাব কটি নামাইয়া ন্যায্য দাম হাতে দিয়া, আমি তার মুখ পানে চাই। এখন এই যে আমি মনে করি যে লেখকরা, কবিরা, সাহিত্যিকরা তাদের লেখার মধ্য দিয়ে আমাদের অনেক কিছু দিয়ে গেছেন, আমাদের বুঝিয়ে গেছেন। এখন এই কটা লাইন পড়ে, আমি জানি না এখন আর এই কবিতাগুলো আমাদের দেশে পড়ানো হয় কিনা বাংলা স্কুলে বা মানে বাংলায় ক্লাসে বা কোথাও, কিন্তু এই লাইন কটা পড়ে যদি আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ক্ষরণ না হয় তাহলে আমাদের তো কিছুটা হতভাগ্য বলে মনে করা উচিত। তো এইটা আমার মনে হয়েছে। এবং আমার একটা জিনিস মনে হয় যে আমরা কবি, লেখক, সাহিত্যিকদের এই যে তাঁদের রচনা, তাঁদের লেখা, আমি যে কজনের নাম করলাম এই মুহূর্তে আজকে, বা এই যে কজন কবি, লেখক, সাহিত্যিকদের বিভিন্ন রচনার অংশ তুলে আমি ছোট 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 ভিডিও করে এই চ্যানেলে দিয়েছি, আমার বোধ বুদ্ধিতে যা মনে হয়েছে সেইগুলো আলোচনা করে বা বলে, তো সেখান থেকে আমার মনে হয়েছে যে কবি, লেখক, সাহিত্যিকদের লেখার মধ্যে নিহিত থাকে দিক নির্দেশনার পথ। আমাকে কিভাবে নিজেকে তৈরি করতে হবে সেই দিক নির্দেশনার পথ। আর সেই দিক নির্দেশনার পথগুলোকে যদি আমি ধরতে পারি তাহলে আমরা ঘুরন্ত ভেড়ার পাল থেকে বেরিয়ে এসে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারব। কাজেই এক কথায় বলতে গেলে কবি, লেখক, সাহিত্যিকদের লেখার মধ্যে নিহিত দিক নির্দেশনার মধ্যেই আছে ঘুরন্ত ভেড়ার পাল থেকে বেরিয়ে এসে নিজেকে সুপ্রতিষ্ঠিত করার চাবিকাঠি। আমার তাই মনে হয় যে সেপ্টেম্বর মাসে এত বড় বড় কবি, সাহিত্যিক, লেখক জন্মেছেন, তাদের কবিতা, সাহিত্য, লেখা পড়ি না কেন, তার মধ্যে থেকেই হয়তো আমাদের অন্তরের অন্তঃস্থলে অনেক বোধ বুদ্ধি জাগবে, যাতে আমরা যদি মনে করি তাহলে আমাদের এই ঘুরন্ত ভেড়ার পালের মধ্যে না থেকে তার থেকে বেরিয়ে আসতে পারবো। আজকে এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে আবার কোনো একদিন কোনো এক সময় দেখা হবে। ততদিনের জন্য শুভেচ্ছা নেবেন।